আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি নামে যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের আমরা টাইপ 1-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আজকের এই ক্লাসে আলোচনা করব। আমরা টাইপ 1-এর নাম দিয়েছি হিসাব বিজ্ঞানের ধারণা, এবং টাইপ 1-এ আমরা 1 থেকে 5 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ 5টা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমাদের 1 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়। দেখো, আমরা যদি হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় বলতে চাই, আমাদের হিসাব বিজ্ঞানের এরকম একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাই, রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটেড টু দ্য ইন্টারেস্টেড ইউজার। তাহলে কি আমরা কিন্তু প্রথম লাইনেই বলে ফেলতেছি যে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। কি তথ্য ব্যবস্থা? আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে তথ্যের আদান প্রদান করি। কি তথ্যের আদান প্রদান করি? আমার ব্যবসায়িক যেই তথ্যগুলো রয়েছে, ব্যবসায়িক যেই আর্থিক তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো আমরা একে অপরের সাথে আদান প্রদান করি। এই যে একে অপরের সাথে তথ্যের আদান প্রদান করি, কিসের মাধ্যমে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে। এই জন্য হিসাব বিজ্ঞানকে আমরা বলতেছি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞানকে কি বলতেছি? হিসাব বিজ্ঞানকে বলতেছি তথ্য ব্যবস্থা। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 1 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, তথ্য ব্যবস্থা। আমরা যদি চলে যাই প্রশ্ন নাম্বার 2-এ, 2 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে দেখো। 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে ব্যবসায়ের গতি প্রকৃতি জানার মাধ্যম কোনটি, অর্থাৎ কিসের মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়ের গতি প্রকৃতি জানতে পারি। আমার ব্যবসাটা আসলে কোন দিকে যাচ্ছে, আমার ব্যবসাটি কি আসলে লাভ হচ্ছে, আমার ব্যবসায় কি আসলে লস হচ্ছে, নাকি আমি একদম ওই যে ব্রেক ইভেনে আছি, অর্থাৎ আয় ব্যয়ের পরিমাণ সমান রয়েছে। এটা আমি কিভাবে জানতে পারবো? এটা আমি জানতে পারবো তখনই যখন আমি আমার ব্যবসায়ের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারবো তখন। অর্থাৎ আমি যদি সব সময় আমার ব্যবসায় লাভ ক্ষতিটাকে নিরূপণ করে রাখি, নির্ণয় করে রাখি, তখন কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পারবো যে আমার ব্যবসাটা আসলে কোন দিকে যাচ্ছে। আমার ব্যবসাটা কি লাভের দিকে যাচ্ছে, নাকি আমার ব্যবসাটা লসের দিকে যাচ্ছে। তাহলে ব্যবসায়ের গতি প্রকৃতি জানা যায় কিসের মাধ্যমে? লাভ ক্ষতি নির্ণয় করার মাধ্যমে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে বলেছে কোনটি সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান। দেখো, সেবামূলক অমুনাফাভোগী, সেবামূলক মানে হচ্ছে এরা কোনো পণ্যদ্রব্য বিক্রি করে না। সেবামূলক প্রতিষ্ঠান মানে এরা কখনোই কি করে না, কোনো প্রোডাক্ট সেল করে না। এরা কি করে? আমাদেরকে সেবা দেয়। যেমন আমরা হসপিটালের কথা বলতে পারি। হসপিটাল কিন্তু আমাদের কাছে কোনো পণ্যদ্রব্য বিক্রি করে না, তারা আমাদেরকে চিকিৎসা সেবা দেয়। আমরা বলতে পারি হচ্ছে বিভিন্ন, ওইটাকে কি বলে, থাকার হোটেলের কথা বলতে পারি, যেখানে আমরা গিয়ে মানে আমাদের ছুটির দিনগুলো কাটাইতে পারি, কিন্তু ওরা কিন্তু আমাদের কাছে কোনো পণ্য বিক্রি করে না, ওরা আমাদেরকে কি দেয়? আমাদেরকে সেবা দেয়, তাই না? তো এরকম আরও অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যারা আসলে আমাদেরকে সেবা প্রদান করে। এই যে যারা আমাদেরকে প্রোডাক্ট সেল না করে সেবা প্রদান করে, তাদেরকে আমরা বলি হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। আর অমুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটা? অমুনাফাভোগী মানে হচ্ছে ও আসলে আমার কাছ থেকে টাকা পয়সা নিবে, কিন্তু এই টাকা পয়সা নেওয়ার বিনিময়ে তার কিন্তু মুনাফা অর্জনের কোনো ইচ্ছা নাই। অর্থাৎ তার যতটুকু খরচ হচ্ছে, হয়তোবা সে ওই খরচের টাকাটুকু নিচ্ছে, হয়তোবা তার ভবিষ্যতে তার অধীনস্থ বা তার প্রতিষ্ঠানের যে সদস্যরা রয়েছে তাদের কল্যাণের জন্য হয়তোবা আমার কাছ থেকে কিছু টাকা নিচ্ছে, তারা টাকা নিচ্ছে। অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেগুলো, তারা আসলে আমাদের কাছ থেকে টাকা পয়সা নেয়, কিন্তু এই টাকা পয়সা নেওয়ার পেছনে তাদের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য থাকে না, মুনাফা অর্জনের কোনো ইচ্ছা থাকে না। আমরা ব্যবসায়ের সংজ্ঞায় কি পড়েছিলাম? যে মুনাফা অর্জনের উদ্দেশ্য মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক সকল বৈধ কাজের সমষ্টিকে আমরা ব্যবসায় বলি। তার মানে যখনই কোনো একটা কাজের পেছনে মুনাফা অর্জন করা একটা উদ্দেশ্য হয়ে যাবে, তখনই ওই কাজটাকে আমরা ব্যবসায় বলতে পারবো।
কিন্তু অমুনাফাভোগী মানে বোঝাচ্ছে যে আমার কাছ থেকে টাকা নিবে কিন্তু তার মুনাফা অর্জনের কোনো ইচ্ছা নেই। তাহলে এরকম প্রতিষ্ঠান কোনটা? যেমন দেখো, বিজ্ঞাপনী সংস্থা, যেখানে আমরা বিজ্ঞাপন দেই, তারা কিন্তু আমাদের কাছ থেকে টাকা নেয় এবং এই টাকা নেওয়ার পেছনে তাদের উদ্দেশ্য কি থাকে? তারা আসলে এখান থেকে মুনাফা অর্জন করতে চায়। বীমা প্রতিষ্ঠান বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান, তারাও কিন্তু আমাদের কাছ থেকে টাকা নেয় এবং তাদেরও কিন্তু এই টাকা নেওয়ার পেছনে উদ্দেশ্য হচ্ছে তারা মুনাফা অর্জন করতে চায়। আমরা বলতে পারি ব্যাংকের কথা। ব্যাংক তো আমাদের আধুনিক যুগে সবচেয়ে মুনাফার অনেক বড় একটা এক্সাম্পল। তারাও আসলে মুনাফা অর্জনের জন্যই আসলে টাকা পয়সা লেনদেন করে। তাহলে বাকি থাকছে কে? ক্লাব। দেখো, বিভিন্ন খেলাধুলার যেই ক্লাবগুলো রয়েছে, বিভিন্ন খেলাধুলার ক্লাব হতে পারে, বিভিন্ন সামাজিক সংগঠন হতে পারে, এই সংগঠনগুলো বা এই ক্লাবগুলো কিন্তু আমাদের কাছ থেকে অর্থ নিয়ে থাকে, কিন্তু এই অর্থ নেওয়ার পেছনে তাদের কিন্তু মুনাফা অর্জনের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কিন্তু থাকে না। তাহলে আমরা বলতে পারি আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর কি? 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, ক্লাবের কথা বলতে পারি, তাই না? আচ্ছা, চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 4 নম্বর প্রশ্নে বলেছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি কত সালে, তাই না? আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি। আমরা সবাই কি করব? তখন উত্তরে দাগায় দিব হচ্ছে 1994। তখনই কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণ কি? মানে যেহেতু আমরা জাতিগতভাবে সবাই বাঙালি এবং আমাদের বাঙালিদের যত ইতিহাস রয়েছে, বেশিরভাগ ইতিহাসই আসলে 1900 সালের সাথে জড়িত। আমরা যত কিছুই বলি না কেন, 1947 বলি, 1952 বলি, 1966 বলি, 1970, 1971, 1975, তুমি যাই বলো না কেন, সব কিছু কিন্তু হচ্ছে আমাদের 1900 সালের সাথে রিলেটেড। এজন্য আসলে 1900 কথাটা আমাদের খুব ভাল লাগে। বাট আমাদের কাছে তো জানতে চাইছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি। হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয় 1494 সালে। মনে রাখবা 1494। যদি আমাকে এখানে সাল না বলে শতাব্দীর কথা বলতো, তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে পঞ্চদশ শতাব্দী। কি বলতাম? পঞ্চদশ শতাব্দী। 1494 সালে বা পঞ্চদশ শতাব্দীতে ইতালির ভ্যানিস শহরে লুকা প্যাসিওলি নামের একজন ধর্মযাজক, একজন গণিতবিদ অথবা একজন দার্শনিক, তিনটাই তার পেশা ছিল, তিনি গণিত শাস্ত্রের উপর একটা বই লেখেন, যেই বইয়ের নাম ছিল সুম্মাডি অ্যারিথমেট্রিকা জিওমেট্রিয়া প্রপার্শনালিটা। এই যে গণিত শাস্ত্রের উপরে তিনি একটা বই লিখলেন, এই বইয়ের মধ্যেই ছোট্ট একটা অধ্যায় বা ছোট্ট একটা খণ্ড ছিল, যে অধ্যায় বা খণ্ডের নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এবং ওই দুতরফা দাখিলা পদ্ধতি থেকেই আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি। তাহলে হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা কত সালে? 1494 সালে। বা আমাকে যদি শতাব্দীর কথা জিজ্ঞাসা করে, তাহলে আমরা বলতে পারবো পঞ্চদশ শতাব্দীতে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। দেখি আমাদের 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়। হুবহু এই একটা প্রশ্ন কিন্তু আমরা ক নাম্বারে দেখে আসছি, 1 নম্বরে দেখে আসছি, তাই না? একই প্রশ্ন এইখানে আছে, হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়, বাট অপশনটা হচ্ছে ভিন্ন। অপশনগুলো কিন্তু এক না। উত্তরটা হচ্ছে ব্যবসায়ের ভাষা। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান আমাদের ব্যবসায়ের একটা ভাষা। কেমন ভাষা? আমাদের হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের একটা আর্থিক ভাষা, একটা ফাইন্যান্সিয়াল ল্যাঙ্গুয়েজ। ব্যাপারটা কেমন? আমার প্রতিষ্ঠানে আমি যত হিসাব নিকাশ করি, এটা কিন্তু হিসাব বিজ্ঞানের মাধ্যমেই আমাকে করতে হয়। এই যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমি যে হিসাব নিকাশগুলো করতেছি, এটা আমার জন্য কাইন্ড অফ আমার ব্যবসায়ের একটা ভাষা হিসেবে কাজ করে। অর্থাৎ ভাষা দেখো, ভাষা জিনিসটা কি আসলে? ভাষার মাধ্যমে আমরা একজন অপর ব্যক্তির সাথে আমাদের ভাবের আদান প্রদান করি। আরও যদি আমি সুন্দর করে বলতে চাই, ভাষার মাধ্যমে আমরা একটা পক্ষ অন্য একটা পক্ষের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করি। তো এই হিসাব বিজ্ঞানের মাধ্যমেও কিন্তু আমি বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ স্থাপন করতে চাচ্ছি বা যোগাযোগ স্থাপন করতে পারতেছি, যারা হচ্ছে আমার ব্যবসায়ের আর্থিক তথ্য সম্পর্কে আগ্রহ প্রকাশ করে তাদের সাথে। এজন্য আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর কি? 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের একটি ভাষা।
ওকে, তাহলে দেখো আমরা কিন্তু দেখতে দেখতে 5টা প্রশ্নই খুবই বিস্তারিত আলোচনা করেছি। আমি চেষ্টা করেছি প্রশ্নগুলোর পাশাপাশি বাকি অপশনগুলো টুকটাক আলোচনা করতে, যাতে করে হুবহু এই প্রশ্নটাও যদি না আসে, এর মতো অন্য কোনো প্রশ্ন আসলে তোমরা যেন সেটার উত্তর করতে পারো। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।